24তম জেলা সম্মেলন উপলক্ষে বামনপুকুর বাজারে প্রকাশ্য সমাবেশের আয়োজন ডিওয়াইএফআই নদিয়া জেলা কমিটির। উপস্থিত সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। শুক্রবার সন্ধ্যায় মায়াপুর বামনপুকুর বাজার এলাকায় 2 দিন ব্যাপী 24তম জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশের আয়োজন করে ডিওয়াইএফআই নদিয়া জেলা কমিটি। আজ প্রকাশ্য সমাবেশের মধ্যে দিয়ে শুরু হয় 2 দিন ব্যাপী জেলা সম্মেলন। এদিন বামনপুকুর বাজারে প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। এছাড়াও রাজ্য নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত, ডিওয়াইএফআই নদিয়া জেলা কমিটির সম্পাদক রুদ্রপ্রসাদ মুখার্জি, সভাপতি নাদির হোসেন মণ্ডল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। 2 দিনব্যাপী জেলা সম্মেলনের মূল আলোচ্য বিষয় হল দেশ জুড়ে বেকারত্ব, কর্মহীনতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাম্প্রদায়িকতা, পাশাপাশি বাড়ছে উগ্র জাতীয়তাবাদী আস্ফালন। এই আবহে জেলা জুড়ে যুবদের ঐক্যবদ্ধ করে শিক্ষা ও কাজের দাবিতে লড়াই জোরদার করতে এবং সাম্প্রদায়িক বিভেদের রাজনীতিকে রুখে দিতে 30 ও 31শে মে 2 দিন ব্যাপী জেলা সম্মেলনের আয়োজন করে ডিওয়াইএফআই নদিয়া জেলা কমিটি। সাধারণ মানুষের কথা বলেছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস, বিজেপি তারা ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছেন। ধর্মের দাওয়াতে রুটি সেকছেন ওরা, আর মানুষের কাজের দাবি, জীবন জীবিকার দাবিকে জলাঞ্জলি দিচ্ছেন ওরা। আমরা ডিওয়াইএফআই শপথ নিয়েছি সারা দেশ জুড়ে, সারা রাজ্য জুড়ে মানুষের মধ্যে যে বিভাজনের রাজনীতি, মানুষের মধ্যে যে সাম্প্রদায়িক উস্কানির বাতাবরণ তৈরি করেছেন, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিকল্প কথা আমরা বলবো। তাদেরকে আমাদের এই সেট পতাকার নিচে সংগঠিত করার জন্য বিগত সময় ধরে এই আমাদের নদিয়া জেলা কমিটি কি কাজ করলো, তা যেমন চুলচে না বিশ্লেষণ হবে সম্মেলনের মঞ্চে, ঠিক সেরকমই আগামী দিনের ভবিষ্যতের রূপরেখা ঠিক হবে। নদিয়া জেলার বুকে দাঁড়িয়ে আমরা কাজের জন্য, শিক্ষার জন্য, সম্প্রীতির জন্য, পেট্রোলের টাকাটা পর্যন্ত আমার ট্যাক্সের টাকাতে আসে। ওরা যে ভোটটা নিয়ে যায়, আমরা যে ভোটটা দিই, আমার আঙুলে যে কালিটা লাগে, ওই কালিটার পয়সা পর্যন্ত আমার পেট কেটে সরকারের ঘরে দিই। তাহলে যে সরকারের ব্যবস্থা, সরকার তার বেতন, তার সিস্টেম চালানোর জন্য ভোট যদি আমার হয় আর পয়সা যদি আমার হয়, তাহলে আমার ভবিষ্যতের কথা কেন হবে না? डर लग रहा है सवाल पूछने में, डर लग रहा है যে কাকে বলবো এখন যাবেন না, দাঁড়ানো ওখানে বলবো কে আমাদের কথা শুনবে? अंधेर नगरी बहरा ना जा, কেউ শোনেন নেই, কেউ দেখান নেই। আরে শুনুন, যদি আমাদের ভবিষ্যৎ, দেশের, রাজ্যের এবং এই প্রজন্মের ভবিষ্যৎকে নির্ধারণ করার জন্য সিস্টেম যদি রাস্তায় দাঁড়িয়ে থেকে আমরা বানিয়েছি, ভারতবর্ষের জনগণ, পশ্চিমবঙ্গের জনগণ, আর সেই সিস্টেম যদি আমাদের উপরে বুলডোজার চালিয়ে দিতে চায়, তাহলে বুলডোজারের আগে বুক পেতে দাঁড়াতেই হবে আমাদের জন্য সিস্টেম, সিস্টেমের জন্য আমরা নয়। তাই যে সিস্টেম মানুষের বিরুদ্ধে, তার স্বার্থের বিরুদ্ধে কথা বলতে হবে, সেই সিস্টেমের বিরুদ্ধে কথা বলাটা আমাদের একান্তই কর্তব্য এবং নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব পালন করার জন্য ডিওয়াইএফআই সম্মেলন করছে, সেই নৈতিক দায়িত্ব। কলতান বলল যে শিয়ালদা থেকে আসার সময় একটা ঘটনা, আর আমি যে সিটে বসেছিলাম আমার ঠিক উল্টো দিকে কলতান বসেছিল। ওর মাথার উপরে লেখা ছিল যে কোনো চোর জোচ্চোরের পাল্লায় পড়বেন না, যদি সঠিকভাবে কোনো কাজ পেতে চান তাহলে আমাদের কাছে আসুন, আমরা আপনাদেরকে সঠিক প্রশিক্ষণ দেব। আমরা বললাম এটাও এখন এবারে লিখতে হচ্ছে কোনো ট্রেনিং সেন্টারকে, যে তোমাকে কাজ দেবার জন্য আমি তোমাকে ট্রেনিং দেব, কোনো চোর জোচ্চোরের পাল্লায় পড়বেন না। একদম এই ভাষাতেই লেখা ছিল। অনেকক্ষণ ধরে পড়ছিলাম যে কেন এই কথাটা লিখলো, যে কোনো চোর জোচ্চোরের পাল্লায় পড়বেন না। 2 ধরনের চুরি জোচ্চুরি আর এইসব ধাপ্পাবাজের ব্যবস্থা চলছে। একটা সরকারি চোর জোচ্চুরি ধাপ্পাবাজের ব্যবস্থা, একটা বেসরকারি চোরি জোচ্চুরি ধাপ্পাবাজের ব্যবস্থা। আর সরকার নিজের স্পন্সরশিপে এই চোরি জোচ্চুরি আর ধাপ্পাবাজের ব্যবস্থা চালাচ্ছে। জিজ্ঞেস করুন নিজেকে, বলুন তৃণমূলের নেতা নেত্রী যারা দূরে দাঁড়িয়ে থেকে আমাদের এই কথা শুনছেন, যে সমস্ত কর্মীরা এখনো পর্যন্ত তৃণমূলের ঝান্ডা বাজতো, ভাইরা বোনেরা, তোমাদের কাছে একটাই প্রশ্ন, বুকে হাত দিয়ে বলো তো, সরকার যদি ঘুষের টেবিল না খুলতো আমরা ঘুষ দেওয়ার জায়গা পেতাম?
ঘুষ কি কাঁঠাল পাতা নাকি যে গাছ থেকে ভেঙে পানি পেড়ে দিলাম আর ছাগলকে খাইয়ে দিলাম? তাই না? তাহলে ঘুষ নেবার সিস্টেম তো রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল, টেবিল পেতেছিল, ঘুষ নিয়েছিল, আর ঘুষ নিয়ে কথা দিয়েছিল যে তুমি পরীক্ষা দিয়ে নাম্বার পাও আর না পাও, চাকরি পাও আর না পাও, বাপের কিডনি বিক্রি করে লাখ টাকা দিয়ে দাও, চাকরি তোমার কনফার্ম করে দেবো। বলেনি? বলেনি? বলেছিল, বলেই তো পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা নিজেদের যোগ্যতার উপরে আস্থা রাখতে পারেনি। কি হতো? তুমি 26,000 চাকরি দিয়েছো, আমরা 22 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিতে গেছিলাম, এই তো? এটাই তো? তাহলে তুমি 26,000 চাকরি দিয়েছো, আমরা 22 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিতে গেছিলাম, তাহলে 21,74,000 ফেল করতো আর 26,000 পাস করতো। আমি ফেল করতাম, তোমার বাপের কি আছে? ও যে পাস করতো তাকে চাকরি দিতে। কিন্তু না, পাস করে যাওয়ার লোকগুলোকে যদি চাকরি দিই তাহলে তো আর अंदर का माल बाहर और बाहर का माल अंदर नहीं होगा। তাই সৎ পথে চাকরি বন্ধ করে দাও, আর পয়সা যদি খেতে হয় তাহলে চাকরি বেচো। আরে তোমাদের বাপ দাদুদের চাকরি নয়, পশ্চিমবঙ্গের গরিব ছেলে মেয়েদের আর তাদের বাপ মায়েদের বেটা বেটিকে শিক্ষিত করার জন্য সরকারি শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করার জন্য তোমরা ঘুষের টেবিল ঠিক করেছিলে, তার জন্য পশ্চিমবঙ্গের এতগুলো ছেলে মেয়ের চাকরি চলে গেল। কেউ আরে যতক্ষণ খাকি বর্দিটা আপনার শরীরে আছে ততক্ষণ আপনি আমাদের রক্ষাকর্তা, আর আপনাকে আমরা ভয় পেতে চাই, সম্মান করতে চাই, আপনাকে আমাদের নিরাপত্তার একজন রক্ষী বলে মানতে চাই। কিন্তু যদি আপনি টেবিলের তলায় ঢুকে যাবেন তাহলে আপনার উপরে ভরসা কে রাখবে? আর এমনিতেই তো মানুষকে হয়রান করে করে মানুষকে নিজেদের শত্রুতে পরিণত করে নিয়েছেন, করেনি? মোটরসাইকেল নিয়ে বেরোবে বাবার জন্য ওষুধ কিনতে, বলছে এই হেলমেট কেন নাই, এই বেল্ট কেন নাই, এই তোমার কাগজের পলিউশনটা কি হলো? বলছে স্যার এই গায়ে আমার গর্ব, মরে এসেছি। বলছে ওসব আমি জানি না, আইন। মোটরসাইকেলের সময় আইন একদম চকচক করে দেখতে পাচ্ছে, কিন্তু গালি শোনার পরে আইন আর খুঁজে পাচ্ছে না, খুঁজে আইন। এরা আবার ডিম দিয়েছে একটা, সেই ডিমের নাম সিপিভিএম, জানেন তো? সরকারি ব্যবস্থাতে স্থায়ী ধারাবাহিক কাজে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ঠিকা শ্রমিক নিয়োগ করা যায় না, কিন্তু এরা সিভিক নিয়োগ করেছে 1,30,000। আর এরা তো নিজেদেরকে মনে করে আমরা আইএস আইপিএস। রাস্তায় দাঁড়িয়ে থাকে এমন ভাবে, আর এমন করে আপনার গাড়ি দাঁড় করাবে না, মনে হবে যেন একদম প্রধানমন্ত্রীর টেবিল থেকে উঠে এসে এই দাঁড়ালো রাস্তায়। এর বাইরে আর কিছু নাই, এর বাইরে কিচ্ছু নাই। তারপরে কখনো হাইওয়েতে কান ধরে উঠবোস করছে, কখনো বলছে আর চুরি করবো না, কখনো বলছে এই মাসের আমার পয়সা কমে গেছে তো ট্রাকওয়ালাকে মেরে পয়সা নিচ্ছে, কোনো টোটো চালকের গাড়ির চাকা পাম্প খুলে দিচ্ছে, মানে যাচ্ছে তাই করছে। এগুলো তো শুধুমাত্র টিভিতে দেখতে পেলাম যে একটা বাচ্চা ছেলে কুরকুরের প্যাকেট রাস্তায় কুড়িয়ে পেয়েছিল, আর সিভিক তার উপরে নিজের বিরুদ্ধ প্রমাণ করলো, ছেলেটা মরে গেল, মাটা চোখের জলে ভাসছে আর বলছে ওই সিভিকের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাইছি। আর সিভিক গুলোকে তো পুলিশ আর মমতা ব্যানার্জি পেয়েছে বলির পাঠা, মাখাচ্ছে আর কাঁঠাল পাতা খাওয়াচ্ছে আর ফুল চন্দন ঘষছে আর একটা করে কেসে ফেসে যাচ্ছে আর সিভিককে দিয়ে দিচ্ছে, বলছে দিয়ে দিলাম যা, এটা বলির পাঠা। কাজের নিয়োগ নীতি নয়, কাজের নিরাপত্তা নয়, বেতনের ঠিক ঠিকানা নয়, রিটায়ার্ড হলে পেনশন পাবে কিনা ঠিক ঠিকানা নয়, কিন্তু হাতে লাঠি আর মাথায় হেলমেট ঠিক দিয়ে দিয়েছে লোকের কাছে পয়সা আদায় করার জন্য। ঘন্টায় দাঁড়িয়ে থাকুন রাস্তায়, এদের হয়রানির বিষয় দেখে নেবেন না। এদের প্রতি আমাদের কোনো রাগ নেই, এদের প্রতি আমাদের খুব করুণা আর দয়া হচ্ছে। এরাও তো যুবক, এদেরকেও তো সংগঠিত করতে চাইছি কাজের দাবিতে, নিরাপত্তার দাবিতে, সামাজিক সুরক্ষার দাবিতে, পশ্চিমবঙ্গের দুর্নীতি রাজের বিরুদ্ধে। কিন্তু এরাই যদি দুর্নীতির স্বর্গরাজ্যের একটা পেয়াদা হয়ে যায় তাহলে তো এদের বিরুদ্ধে লড়াইটা আমাদেরকে করতে হবে। কিন্তু আমরা সব দরজা বন্ধ করে দিতে চাইছি না। তাই বলছি, যদি তোমরা দুর্নীতির স্বর্গরাজ্যের পেয়াদা হয়ে যাও তাহলে তোমাদের সামনে
পাহাড় হয়ে যারা দাঁড়াবে তাদের নাম ডিওয়াইএফআই। আর যদি নিজের কাজের দাবিতে, নিজের বেতনের দাবিতে, নিজের কাজের স্থায়িত্বের দাবিতে তোমাদের উপরে পুলিশ ডিপার্টমেন্টের যে অত্যাচার, যে শোষণ, তার বিরুদ্ধে যদি দাঁড়াতে চাও, তাহলে সবার আগে যে হাতটা তোমার হাত ধরবে সেই হাতটাও দেখে নিবে ডিওয়াইএফআই এর হাত আছে। তাই তোমাদেরকেও বলছি, লড়ে যাও, লড়াইয়ের বিকল্প কিচ্ছু নেই, নেই লড়াইয়ের বিকল্প। দেখুন সরকারি স্ট্যাম্প পিছনে নেই, দেখুন আজ ওদের কি অবস্থা। স্মার্ট মিটার, পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দপ্তরে 49% শেয়ার বেসরকারি হাতে দিয়ে দিয়েছে, 51% শেয়ার পশ্চিমবঙ্গ সরকারের হাতে, সরকারি হাতে আছে। আর সেই দপ্তরে আজ সরকার নিজে কোনো দায়িত্ব, কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। বেসরকারি মালিকরা, ইনভেস্টররা, শেয়ার হোল্ডাররা বিদ্যুতের বিষয়ে যা সিদ্ধান্ত গ্রহণ করছে, বিদ্যুৎ দপ্তরকে, সরকারি বিদ্যুৎ দপ্তরকে সেই সিদ্ধান্তের কাছে মাথা নামাতে হচ্ছে। বসাতে চাইছে স্মার্ট মিটার। করেছেন লক্ষ্য? তৃণমূলের নেতাদের বুকে ব্যথা হচ্ছে না, তার দুটো কারণে। এক, মোদী মামা দাঁড়িয়ে গেছে ইডি সিবিআই নিয়ে, বলেছে এখন পশ্চিমবঙ্গকে ডিস্টার্ব করা যাবে না। আর দুই হচ্ছে যে বেটাদের খুব ভয়, বলছে হসপিটালে ভর্তি করলে যদি জাল স্যালাইন ভরে দেয় শরীরে, তার থেকে বাবা দূরে থাকাই ভালো। ওই জন্য মিথ্যে মিথ্যে বুকে ব্যথা আর বলছে না। কিন্তু আমরা পশ্চিমবঙ্গের গরিব মানুষরা, তারা কোথায় যাবে? জাল ওষুধের কারখানা রমরমিয়ে চলছে, জাল ওষুধ সেই জিনিসগুলো তৈরি করা রমরমিয়ে চলছে। কে লাইসেন্স দিচ্ছে? দেশের সরকার। ওষুধ বানানোর জন্য আপনি কোনোদিন ওষুধের দোকানে গেছেন? ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছে, আপনি প্রেসক্রিপশনটা দোকানে দেবার পরে কোনোদিন জিজ্ঞেস করেছেন? কি বলেন দোকানে গিয়ে? বলেন যে কোন ওষুধটা কখন খেতে হবে একটু গোটা গোটা করে কাগজের উপরে লিখে দিন। আর কিছু জিজ্ঞেস করেন? করেছেন? কেন? কারণ ওষুধের দোকানদারের উপরে একটা অগাধ ভরসা। কেন না, ও প্যাকেট থেকে, ডিব্বা থেকে ডাক্তারের কাগজটা নিয়ে যে ওষুধটা আমাকে দেবে, সেই ওষুধটা যদি আমি টাইমে খাই তাহলে আমার রোগ সেরে যাবে। ডাক্তারের প্রেসক্রিপশন পড়তে পারেন আপনি? যে কি হয়েছে পারেন না তো। ডাক্তারের প্রেসক্রিপশন কে পড়ে? ওষুধের দোকানদার পড়ে। ডাক্তারের প্রেসক্রিপশন কে পড়ে? কম্পাউন্ডাররা পড়তে পারে। ডাক্তারের প্রেসক্রিপশন কে পড়তে পারে? যে ব্লাড টেস্ট করতে আসে ডায়াগনস্টিক সেন্টারে, ইউএসজি করে অন্য কোনো টেস্টের কাজ করে দেয়, তারা ডাক্তারের প্রেসক্রিপশন পড়তে পারে। গায়ে ঘরে শহরে আমরা যারা সাধারণ মানুষ ডাক্তারের প্রেসক্রিপশন যেটা হাতে লিখে দেয় পড়তে পারি না, তবু অগাধ ভরসা ডাক্তারের প্রতি, অগাধ ভরসা। কেন না, উনি ডাক্তার বাবু। বিপদে পড়ে গেলে হাত পায়ে ধরে বলি, ডাক্তার বাবু যেমন করে হোক আমার মাকে, আমার বাবাকে বাঁচান। ডাক্তার বাবু যেমন করে হোক আমার পেশেন্টকে সুস্থ করে দিন। অগাধ ভরসা। সেই ভরসার জায়গাটা সবার প্রথম পশ্চিমবঙ্গে এবং গোটা ভারতবর্ষে তৃণমূল আর বিজেপি নষ্ট করে দিল। এখন ওষুধের দোকান, ওষুধ, ডাক্তার সবার উপরে ভরসা চলে যাচ্ছে। আর্জিকরের ঘটনা না হলে জানতেই পারা যেত না যে পশ্চিমবঙ্গে শুধু সাদা খাতার মাস্টার হয় না, পয়সা দিয়ে ডাক্তারও হওয়া যায়। তাহলে ডাক্তারের প্রতি মানুষের যে ভরসা, সেই ভরসা আস্থার জায়গাটাকে ভেঙে দিচ্ছে। করতে পারছে না, পারছে না ভরসা করতে। ওষুধের দাম বেড়ে যাচ্ছে 3 গুণ, 4 গুণ, 5 গুণ। আর হেলথ সেন্টার গুলো ঢুকছে, জেলা হসপিটাল গুলোতে অসুস্থ মানুষ গিয়ে সুস্থ হবে সেটা ছেড়ে দিন, গরু ছাগল ভেড়া যদি ওই হসপিটাল গুলোতে যায় তারা অসুস্থ হয়ে ফিরে চলে আসছে। যান পুরুলিয়া, বাঁকুড়া, যান মুর্শিদাবাদ, যান অন্যান্য জেলার মেডিকেল কলেজ গুলোতে, হসপিটাল গুলোতে কি অবস্থা। ভেতরে যারা পায়খানা বাথরুম পরিষ্কার করছে কন্ট্রাকচুয়াল লেবার, ভেতরে কোথাও লাইন খারাপ হয়ে গেলে যারা সেরে দিচ্ছে তারা কন্ট্রাকচুয়াল লেবার, সেখানে নার্স যে নেবে তারা কন্ট্রাকচুয়াল ঠিকাদারি, যারা এসে নিয়ে ব্লাড নিয়ে যাচ্ছে তারা ঠিকা কন্ট্রাকচুয়ালে কাজ করছে, যারা ওষুধ দিয়ে দিচ্ছে তারা কন্ট্রাকচুয়াল, যারা এসে খাবার দিচ্ছে তারাও কন্ট্রাকচুয়াল ঠিকাতে তারা কাজ করছে। প্রত্যেকদিন শোষণ করছে না আমাদের শ্রমকে? 5,000, 8,000, 9,000, 10,000 টাকা বেতন। সংসার চলবে? চলবে সংসার? চাল আজ বেচাল হয়ে গেছে। 15 টাকা, 16 টাকা, 20 টাকা কিলো চাল আজকে 40, 50, 60 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। মন্ডল পুলিশকে গালিগালাজ করেছে, দলের তরফ থেকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চেয়ে বাংলায় কথা আছে, জুতো মেরে গরু দান। পুলিশকে ঠিক করতে হবে, কি করবে?
উনি বলছেন উনি 100 বার ক্ষমা চাইতে রাজি এবং বলছে উনি বিভিন্ন ওষুধ খান। মানে তার সে কি বলেছে তার কথার এখন ক্লারিফিকেশন আমাদেরকে করতে হবে। পুলিশ সুপার দাবি, আমরা আবারও বলছি, পশ্চিমবঙ্গে বাংলায় কথা ছিল জুতো মেরে গরুদান। এখন পুলিশকে ওই ভাষায় আক্রমণ করে, আর এটা তো প্রথম নয়, অনুব্রত মণ্ডল কি প্রথম করলো? অনুব্রত মণ্ডলকে ফিরে আবার হিরো বানানোর জন্য এত প্রচার কিসের? পুলিশের যদি দম থাকতো তাহলে অনুব্রত মণ্ডলের গলায় গামছা দিয়ে হিড় করে টেনে নিয়ে লকআপে ভরে দিতে পারতো। তাহলে পশ্চিমবঙ্গের বাকি যারা এই মেয়েদের বিরুদ্ধে এই অশালীন মন্তব্য এবং তাদের বিরুদ্ধে আক্রমণটা নামিয়ে আসছে তারা ভয় পেত। পুলিশ আরও একবার পশ্চিমবঙ্গের মেয়েদেরকে, বাংলার নিজের মেয়ের রাজত্বে পশ্চিমবঙ্গের সব মেয়েদেরকে ফিরে বিপদে ফেলে দিত। চাকরিহারাদের ওপর পুলিশি নির্যাতন আজকের দিনেও আন্দোলনে কি বলবে? কোনো কথাটাই নতুন নয়। যারাই নিজেদের দাবিতে আন্দোলন করবে পুলিশ তাদেরকেই পেটাবে, আর যে পুলিশকে গালি দেবে তাদেরকে পুলিশ ক্ষমা করে দেবে আর টেবিলের তলায় ঢুকবে। এখন পুলিশের উপরে তো নির্ভর করবে না আন্দোলন কি হবে। তাই যারা চাকরিহারারা, যারা চাকরি প্রার্থীরা, তাদের সবার কাছে আমাদের আবেদন, লড়াইয়ের শেষ দেখে ছাড়ুন। বামপন্থী ছাত্র যুব সংগঠন, এসএফআই, ডিওয়াইএফআই এবং ডিওয়াইএফআই রাজ্য কমিটি এই লড়াইয়ে সমস্ত সরকারি শূন্য পদে দ্রুততার সাথে, স্বচ্ছতার সাথে, দুর্নীতিমুক্তভাবে নিয়োগ এবং তাদের চাকরির স্থায়িত্ব প্রদান করার জন্য এই লড়াই জানকবুল সেটা চলবে। পুলিশ চাকরি প্রার্থীদের মানে আন্দোলন বানচাল করতে গ্রেপ্তারি। বললাম মধ্যরাতে এসএসসি নিয়োগের নোটিশ জারি করেছে। আচ্ছা, এর আগে মধ্যরাতে ইয়েতে ফোনে মেসেজ পাঠিয়ে দেয়নি? একটাও নতুন কাজ নয়, সব কটা পুরনো ফর্মুলাতে আছে। আর পুরনো ফর্মুলা যখন চলছে তার মানে এ রাজ্যের সরকার, কমিশন ফিরে দুর্নীতি করবে। আমাদের প্রথম কথা হচ্ছে 22 লাখ ওএমআর বের করতে হবে, 1। 2 হচ্ছে দুর্নীতি এবং অন্যায় করেছে এসএসসি, তাহলে শাস্তি এসএসসিতে যারা বসেই কাজ করেছে তাদেরকে পেতে হবে। আর এই গোটা ব্যবস্থাটার মূল লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গে বাম সরকারের যে গোটা রাজ্যে শিক্ষার অগ্রগতি হোক। সেই শিক্ষার অগ্রগতিতে 8,000 স্কুলে তালা দিয়ে 22,000 মদের দোকান খোলার যে রাস্তা তৈরি করেছিল, সেই রাস্তা থেকে বেরিয়ে এসে সরকারি শিক্ষা ব্যবস্থাকে গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে লড়াই, সেই লড়াইটা বামেরাই করেছিল, ফিরে বামেরাই করবে। তাই মানুষের কাছে আবেদন, বামেদের প্রতি ভরসা রাখতে। দিদি, কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে, আজকে তার নমিনেশন। এখনো পর্যন্ত বামপন্থী বা অন্যান্য রাজনৈতিক দলের তরফ থেকে প্রার্থী ঘোষণা হয়নি, কিভাবে দেখছে? সেটা অন্যান্য রাজনৈতিক দল বলবে, যারা প্রার্থী ঘোষণা করার মালিক তারা বলবে। সেখানে আজকে দেখা গেল যে নমিনেশন ফাইল ছিল, সেখানে 144 ধারা জারি করা সত্ত্বেও কর্মীদের নিয়ে উল্লাস এবং বাজি ফাটিয়ে গান বাজনা চালিয়ে যেখানে নমিনেশন দেবে। আপনি আমার কথা একটা কিছু মনে করবেন না তো? আপনারা সাংবাদিকতা করছেন তো, আপনারা অনেক দিন ধরে পশ্চিমবঙ্গে আছেন। পশ্চিমবঙ্গের এটা নতুন রূপ। তৃণমূলের জন্য কোনো আইন আছে? কোনো আইন আছে? তৃণমূলের জন্য এখানে কোনো আইন নেই। তৃণমূলের জন্য সব রাস্তা গ্রিন করিডোর করে ফাঁকা। অ্যাম্বুলেন্সে টাকা যদি যেতে পারে, অর্পিতার খাটের তলা থেকে যদি কোটি কোটি টাকা বেরোতে পারে, আর প্রার্থ রাজ্যের শিক্ষামন্ত্রী সে যদি জেলে চলে যেতে পারে, তাহলে তৃণমূলের জন্য কোনো আইন আছে? কোনো আইন নেই। পশ্চিমবঙ্গে আইনের শাসন ফেরানোর জন্য বামপন্থীদের উপরে ভরসা রাখতে হবে এবং বামপন্থীরা সেই ভরসার দাম দেবে।